সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, শুভ সকাল। কেমন আছো তোমরা? ভালো আছো অবশ্যই। এই করোনা ভাইরাস এর ভিতরে আমরা ভালো আছি, এটাই আমাদের একমাত্র ঈশ্বরের কাছে, আল্লাহ তাআলার কাছে আমাদের চাওয়া ছিল যে আমরা যেন ভালো থাকি, সুস্থ থাকি, সবল থাকি। তারপরও তাদের পরম করুণাময়ের ইচ্ছার সাথে তাল মিলিয়ে আমরা আমাদের পরবর্তী যে আমরা কোভিড-19কে এড়িয়ে থাকতে পারবো সেটা আছে। সেই পরামর্শটা আবারও বলি যে আমরা প্রত্যেক কিছু ব্যায়াম, তারপরে সুষম খাদ্য, পর্যাপ্ত পরিমাণ পানি পান করা, পাশাপাশি আমরা সুস্থ থাকার চেষ্টা করি। আর একটা জিনিস মনে রাখবে, সর্বদা বাইরে থাকবে, ঘরের বাইরে যাবে না। যদি প্রয়োজনে ঘরের বাইরে যেতে চাই তাহলে আমরা অবশ্যই মুখে মাস্ক ব্যবহার করব। তা সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি ষষ্ঠ শ্রেণী বাংলা প্রথম পত্র নেওয়ার জন্য। এখন তোমরা দেখতে পাচ্ছ যে এইখানে কিছু ছবি আছে, আমি আঁকাইছি। ছবিটা অবশ্য ভালো হয়নি, তারপরে তোমাদের আমি একটু বলি। এই ছবিটা আছে, দেখতে পাচ্ছ যে এখানে কিছু ফুল, এখানে কিছু ফুল, দুটো পাখি, একটা পাখি আর একটা পাখি। আর এখানে একটা দেখো চাঁদ উঠেছে। এমন একটা কবিতা আছে আমাদের পাঠ্য বইয়ে, এমন একটা কবিতা আছে যে কবিতাটা এর একটা এই প্রকৃতির সৌন্দর্যের সাথে একটা সুসম্পর্ক আছে। প্রকৃতির সৌন্দর্যের সাথে একটা এই প্রকৃতির সাথে তার একটা সম্পর্ক আছে। এই কবিতাটার নাম অবশ্যই আমরা বলতে পারি যে এমন একজন কবি লিখেছেন যে এই কবিতাটা, সেই কবিতাটার নাম। তাহলে এ দেখে বোঝা যাচ্ছে যে একটা পাখি, একটা ফুল, একটা পাখি। তাই যদি কবিতাটা এমন হয় যে পাখির কাছে ফুলের কাছে, তাহলে পাখির কাছে ফুল, আবার ফুলের কাছে পাখি। তাহলে এখন কবিতাটা আছে এমনই যে পাখির কাছে ফুলের কাছে কে লিখেছেন? কবি আল মামুন। এই কবিতাটার সাথে একটা সুসম্পর্ক আছে। এটা তোমরা একটু ছবিটা দেখো, খুব সুন্দর কবিতাটা আমরা একটু দেখি, ছবিটা দেখি। তাহলে কবিতার নাম হচ্ছে পাখির কাছে ফুলের কাছে। কবি আছে আল মামুন। কবিতা লিখছেন। এখন এই পাঠের উদ্দেশ্যটা আছে কি? এই কবিতাটা পাঠের এই যে পাখির কাছে ফুলের কাছে কবিতা পাঠের উদ্দেশ্যটা কি? যে আমরা যাতে এই যে প্রকৃতির সৌন্দর্যের কাছে, যাতে আমাদের একটা প্রকৃতির সৌন্দর্যের প্রতি আগ্রহ জাগে। তাই পাঠের উদ্দেশ্য হচ্ছে কি? যে এই যে প্রকৃতির যে একটা নিসর্গ একটা প্রেম আছে, নিসর্গ প্রীতির প্রতি আকৃষ্ট করে। নিসর্গ প্রীতিটা কি? প্রীতি শব্দের অর্থ ভালোবাসা। নিসর্গ যে প্রকৃতির প্রতি ভালোবাসার কাছে যদি আমরা একটা জমা করে থাকতে পারি, যে প্রকৃতির জন্য আমাদের ভিতরে থাকে, প্রকৃতিকে ভালোবাসতে পারি, প্রকৃতির জন্য আমাদের মাঝে জন্য থাকতে পারে, প্রকৃতির মাঝে জন্য আমাদের বেঁচে থাকতে পারি, এই উদ্দেশ্যে এই পাখির কাছে ফুলের কাছে কবিতাটি লেখা। এই পাঠের উদ্দেশ্য হচ্ছে যে শিক্ষার্থীদের মধ্যে নিসর্গ প্রীতি জাগ্রত করে। জাগ্রত মানে কি? তোমার প্রতি যাতে এই যে প্রকৃতির প্রতি ভালোবাসার জন্য জেগে ওঠে, তার জন্য কবি আল মামুন এই কবিতাটি লিখেছেন। তাই আমরা এই কবিতাটি এখন পাঠ করে শোনাবো। পাঠটা আমরা এই কবিতার পাঠটা আছে এই দেখো, সুন্দর কবিতা, তোমরা বাড়িতে পড়বে এবং দেখবে। কবিতাটা আছে পাখির কাছে ফুলের কাছে আল মামুন। নারকেলের ওই লম্বা মাথায় হঠাৎ দেখি কাল, ডাবের মতো চাল উঠেছে ঠান্ডা গোলগাল। সিটকিনেরটা আস্তে খুলে পেরিয়ে গেলাম ঘর, ঝিনদারায় এই মস্ত শহর কাঁপছিল থর থর। মিনারটাকে দেখছি যেন দাঁড়িয়ে আছে কেউ, পাথর ঘাটার গির্জাটা কি লাল পাথরের ঢেউ। দরগাতলার পার হয়ে যেই নড় গিরেছি বাই, কোত্থেকে এক উটকো পাহাড় ডাক দিল আয় আয়। পাহাড়টাকে হাত বুলিয়ে লাল দিঘির ওই পার,
এগিয়ে দেখি জোনাকিদের বসেছে দরবার, আমায় দেখে কলকলিয়ে দিঘির কালো জল, বলল হেসে আমরা সবাই না ঘুমানোর দল। পকেট থেকে খুলো তোমার পদ্ম লেখার ভাস, রক্ত জবার ঝোপের কাছে কাব্য হবে আজ। দিঘির কথায় উঠল হেসে ফুল পাখিরা সব, কাব্য হবে জুড়ল কলরব। কি আর করি পকেট থেকে ফুলে ছড়ার বই, পাখির কাছে ফুলের কাছে মনের কথা কই। দেখো কত সুন্দর একটা কবিতা, যে প্রত্যেকটা প্রকৃতির সাথে নিবিড় সম্পর্ক আছে এবং প্রত্যেকটা প্রতির ভালোবাসা, একটা সুন্দর ভালোবাসা কবি এখানে উপলব্ধি করেছেন, যে প্রত্যেকটার সাথে প্রত্যেকটা একটা সম্পর্ক আছে। যে ডাবের মধ্যে একটা চাঁদ, যে চাঁদটা আমাদের আছে, যে চাঁদ আছে, চাঁদটা যে ডাবের সাথে তুলনা করেছে, চাঁদ শব্দের অর্থ কি? গোলকা, ডাবের মতো মানে কি? এই ডাবের সাথে মানে ডাবের মতন একটা তুলনা করছেন কবি এখানে। আচ্ছা, পাখির কাছে ফুলের কাছে মনের কথা বল, মানে তোমার ভিতরে যে একটা ভালোবাসা জাগ্রত আছে, প্রকৃতির প্রতি একটা ভালোবাসা আছে, এই ভালোবাসাটাই তোমাকে এখানে জাগ্রত করার জন্য কবি এখানে বলছে যে তুমি প্রকৃতিকে ভালোবাসো, প্রকৃতির যে জীবজন্তু আছে, যা আছে, তুমি তার প্রতি একটা ভালোবাসা তোমার প্রতি জাগ্রত হোক। কবি সেই উদ্দেশ্যে এই কবিতাটি লিখেছে। কত সুন্দর কবিতাটাকে আমি আবার পড়ে শোনাবো। অবশ্যই তোমরা একটু আরেকটু দেখো কবিতাটা কি সুন্দর লিখেছেন। আমি আরেকবার পড়ে শোনাই। পাখির কাছে ফুলের কাছে আল মাহমুদ নারকেলের ওই লম্বা মাথায়, হঠাৎ দেখি কাল ডাবের মতো চাঁদ উঠেছে ঠান্ডা গোলগাল, সিটকিনাটা আস্তে খুলে পেরিয়ে গেলাম ঘর, ঝিনধরায় এই মৎস্য শহর খাপছিল থরথর। মিনারটাকে দেখছি যেন দাঁড়িয়ে আছে কেউ, পাথর কাটার গির্জাটা কি লাল পাথরের ঢেউ, দরগাতলার পার হয়ে যে মোড় করেছি পায়, প্রত্যেক থেকে উৎকোজ পাহাড় ডাক দিল আয় আয়। পাহাড়টাকে হাত বুলিয়ে লাল দিঘির ওই পাড়, এগিয়ে দেখি জোনাকিদের বসেছে দরবার, আমায় দেখে কলকলিয়ে দিঘির কালো জল, বলল এসে আমরা সবাই না ঘুমানোর দল। পকেট থেকে খোলো তোমার পদ্য লেখার ভাস, রক্ত জবার ঝোপের কাছে কাব্য হবে আজ। দিঘির কথায় উঠল হেসে ফুল পাখিরা সব, কাব্য হবে চুড়ল কলরব। কি আর করি পকেট থেকে খুলে ছড়ার বই, পাখির কাছে ফুলের কাছে মনের কথা কই। প্রত্যেকটার সাথে প্রত্যেকটা একটা সম্পর্ক আছে। শিক্ষার্থীরা, আমরা এখনই এইটার সাথে আমরা এখনই প্রকৃতির সাথে যে কি সম্পর্ক আছে এটা আমরা এখনই দেখি। শিক্ষার্থীরা, একটা জিনিস এখানে লক্ষ্য করো, যে পাঠের উদ্দেশ্যটা, পাঠের পরিচিতি এবং কবি পরিচিতি, এই তিনটি বিষয় আছে। তা আমরা প্রথমত দেখবো যে পাঠের উদ্দেশ্যটা। এই পাখির কাছে ফুলের কাছে কবিতার এই পাঠের উদ্দেশ্য হচ্ছে যে শিক্ষার্থীদের মধ্যে নিঃস্বার্থ প্রীতি জাগ্রত করা। তাই এই যে শিক্ষার্থীদের মধ্যে যে নিঃস্বার্থ প্রীতি, এই যে নিঃস্বার্থ প্রীতি, যে ভালোবাসা, যে প্রকৃতির প্রতি একটা ভালোবাসা, একটা প্রেম জাগ্রত করা হয়েছে এই পাঠের প্রধান উদ্দেশ্য। আর পাঠ পরিচিতিটা আছে কি, যে কবি আল মাহমুদ যে পাখির কাছে ফুলের কাছে শীর্ষ কবিতাটি পাখির কাছে ফুলের কাছে নাম কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। কাব্যগ্রন্থটা তিনি অনেকগুলো কাব্যগ্রন্থ লিখেছেন, তারপরে তার কবি পরিচিতি অর্থাৎ কবি আল মাহমুদের যে পরিচিতিটা আমরা পরে জানবো। এখন এই পাঠ পরিচিতিটা আছে কি, দেখো যে এই কবিতার কবি নিঃস্বার্থ প্রীতি গভীর মমত্বর সঙ্গে ফুটে তুলেছে। এই কবিতা কবি প্রকৃতির বিচিত্র সৌন্দর্যের কাছে যেতে চান, তাদের সঙ্গে মিশে যেতে চান। প্রকৃতি যেন মানুষের পরম আত্মীয় সখা। কবি মনোরম সেই প্রকৃতির আহ্বান শুনতে পান। জড় প্রকৃতি তার জীব প্রকৃতির মধ্যে যে নিবিড় সম্পর্ক বিদ্যমান, কবি সেই সম্পর্কের সৌন্দর্য আনন্দ অনুভব করে, আর তার ছড়া কবিতার খাতা ভরে ওঠে প্রকৃতি সেই সৌন্দর্য আনন্দের ঘুমটি মালায়। দেখো যে কবি এখানে বলছে যে জড় প্রকৃতি এবং জীব প্রকৃতির ভিতরে যে একটা নিবিড় যে সম্পর্ক, একটা যে নিবিড় যে ভালোবাসা, এই ভালোবাসার ভিতরে জন্য কবি আজীবন থাকতে পারেন।
এবং এদের ভিতরে যে একটা ভালোবাসা আছে, এদের ভিতরে যে একটা সুসম্পর্ক আছে, এই সম্পর্কটা যেন আজীবন যেন বয়ে থাকে, যেন চিরন্তন যেন থেকে যায়, কবি এটাই বলতে চেয়েছেন। এখন কবি আনমামুদ কে, উনি কি করেন, ওনার পরিচয়টা কি, এখন আমরা সেটা দেখব। তা শিক্ষার্থীরা সবসময় মনে রাখবে যে এই প্রকৃতির মাঝে বেঁচে থাকা, প্রকৃতির মাঝে, প্রকৃতির যে সৌন্দর্য, প্রকৃতির পাশে আমরা যেখানে বসবাস করি, সেই বসবাসের ভিতরে যে আমরা যে এটা আছি, সেটাই হচ্ছে আমাদের একান্ত কাম্য, যেন আমরা এই প্রকৃতির মাঝে যেন বেঁচে থাকতে পারি, প্রকৃতির সব কিছু নিয়ে যেন আমরা বেঁচে থাকতে পারি, সেটাই আছে আমাদের একমাত্র উদ্দেশ্য। তা কবি আনমামুদের, আমি কবি আনমামুদ এর পরিচয়টা একটু লিখি, যে জন্ম কত সালে, তারপর আছে কোথায়, কত তারিখ, এটা আমরা এখন দেখবো। তা শিক্ষার্থীরা এখানে যে আছে দেখো, কবি জন্ম এবং জন্ম মৃত্যু, কবি অনেকদিন কবি পরিচিতিটা আমরা এখানে, তোমরা একটু খাতা বই দেখো দেওয়া আছে। আনমামুদ খ্যাতিমান কবি, 1936 সালে তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার মরাইল গ্রামে জন্মগ্রহণ করেন। তাহলে কত সালে জন্ম, সাল 1936। উনিশশো 11 জুলাই এমএসসি জন্মগ্রহণ করেন। এবার দেখো তার পেশা কি ছিল, কি সাংবাদিকতা, পেশা ছিল সাংবাদিকতা। তিনি সাংবাদিকতা এবং চাকরিতে নিযুক্ত ছিলেন। তারপর দেখো তিনি গণকণ্ঠ, কর্ণফুলী পত্রিকায় সম্পাদক ছিলেন। তার পরে বাংলা শিল্পকলা একাডেমিতে চাকরি নেন এবং পরিচালক হিসেবে 1995 সালে অবসর গ্রহণ করেন। তার প্রকাশিত উল্লেখযোগ্য বইগুলো হলো লোক লবন্তর, কালের কলস, সোনালী কাবিন, মায়াবী, পর্দা, দুলে ওঠো, মিথ্যাবাদী রাখাল, এক চক্ষু হরিণ, আরব্য রজনী, রাজহাঁস, পাখির কাছে, ফুলের কাছে ইত্যাদি। তিনি অনেকগুলো গ্রন্থ লিখে গেছেন। কবি আনমামুদ 15 ফেব্রুয়ারি 1915 মৃত্যু, অর্থাৎ কি জন্ম হলে মৃত্যু হয়, মৃত্যু হচ্ছে 15 ফেব্রুয়ারি 2019 সালে তিনি মৃত্যুবরণ করেন। এবং শিক্ষার্থীরা এখানে একটা প্রশ্ন আছে, দেখো সৃজনশীল অনুচ্ছেদ, তোমাদের বই সৃজনশীলের 86 পেজে দেখবে। এক নম্বর আছে সৃজনশীল আছে কি, পাহাড়টাকে হাত বুলিয়ে লাল দিঘির ওই পার এগিয়ে দেখি জোনাকিদের বসেছে দরবার, আমায় দেখে কলকলিয়ে দিঘির কালো জল বলল এসো আমরা সবাই না ঘুমানোর দল। তারপরে দেখো
বাঁশবাগানের আধখানা চাঁদ থাকবে ঝুলে একা, ঝোপের ঝাড়ে বাতির মতো জোনাকে যাবে দেখা। এই যে কবিতা জ্ঞানমূলক একটা প্রশ্ন আছে, দেখো, তোমার পঠিত পাখির কাছে ফুলের কাছে কবিতায় কোথায় আজ কাব্য হবে? কবিতা অংশে দেওয়া আছে কোথায় আজ কাব্য হবে, অবশ্যই তুমি এটা খুঁজে বের করবে। দ্বিতীয় কবিতায় দেখো, দ্বিতীয় খ নম্বরে দেওয়া আছে, দেখো, কবি আল মাহমুদের দৃষ্টিতে প্রকৃতির সাথে মানুষের সম্পর্ক বর্ণনা করো। এই যে কথা আমি বলে গেছি, কিন্তু যে প্রকৃতির সাথে মানুষের যে একটা সুসম্পর্ক আছে, এই সম্পর্কের তোমাকে অবশ্যই বর্ণনা করতে হবে, অবশ্যই এটা দেখবে। যে মানুষ দৃষ্টিতে যে প্রকৃতি কি, তার সাথে মানুষের সম্পর্ক কি, কবির সাথে যে এই যে নিঃস্বার্থ প্রেমের কথা বলেছে কবি, তার সাথে যে সম্পর্কটা কি, এটা তোমাকে অবশ্যই জানতে হবে, বুঝতে হবে। এটাই আছে কি, যে কবি একটা বলেছে যে প্রকৃতির যে জীব এবং জড় বস্তুর ভিতর যে একটা সুসম্পর্ক আছে, এই সম্পর্কটা কি, কবি যদি এই সম্পর্ক ভিতরের জন্য বেঁচে থাকতে পারে। তা কবিকে এই যে 5 নম্বরে যে প্রশ্নটা দেশে উদ্দীপক যে একটা প্রশ্ন দেশে, দেখো, যে কবির আল মাহমুদের দৃষ্টিতে প্রকৃতির সাথে মানুষের সুসম্পর্কটা বর্ণনা করতে হবে। গ নম্বরে দেখবে যে কবিতা অংশ দুটিতে পল্লী প্রকৃতির যে চিত্র ফুটে উঠেছে, পল্লীর প্রকৃতির যে চিত্র ফুটে উঠেছে তা ব্যাখ্যা করে। যে কবিতা অংশ দুটিতে, কবিতা অংশ দুটি আমরা আবার একটু পড়ি, যে পাহাড়টাকে হাত বুলিয়ে লাল দিঘির ওই পার এগিয়ে দেখি জোনাকিতে বসেছে দরবার, আমায় দেখে কলকলিয়ে দিঘির কালো জল বললো এসো আমরা সবাই না ঘুমানো দল। কলকলে দিঘির কালো জলটা কিন্তু দিঘির কালো জল কল করে চলে না, তাই বলছে যে আমায় দেখে কলকলিয়ে দিঘির কালো জল বললো এসো আমরা সবাই না ঘুমানো দল। তারপরে দেখো, তারপরে চরণে দেখো, বাঁশবাগানের আধখানা চাঁদ থাকবে ঝুলে একা, ঝোপের ঝাড়ে বাতির মতো জোনাকি যাবে দেখা। তাই এই যে কবিতা দুটিতে প্রকৃতির, পল্লীর প্রকৃতির যে বিচিত্র যে চিত্র, যে বিচিত্র যে চিত্র আছে, যে ফুটেছে, তা তোমাকে অবশ্যই ব্যাখ্যা করতে হবে, তোমার মনের ভিতর সেটা এনে নিতে হবে। ঘ নম্বর দেখো, কবিতা অংশ দুটিতে কবিতা দ্বয়ের নিসর্গ প্রেম ফুটে উঠেছে। উক্তটি বিশ্লেষণ, নিসর্গ প্রেম যে ফুটেছে, নিসর্গ প্রেমটা তোমাকে বুঝতে হবে, নিসর্গ প্রেমটা কি এটা তোমাকে জানতে হবে। তারপরে যে এই যে প্রকৃতির যে কবিতা অংশ দুটিতে যে নিসর্গ প্রেম যে ফুটে উঠেছে, এইটা তোমাকে অবশ্যই ব্যাখ্যা করতে হবে, অবশ্যই এটা দেখতে হবে। তারপরে খেয়াল করো, শিক্ষার্থীরা, এই পাখির কাছে ফুলের কাছে কবিতার যে নিঃস্বার্থ প্রেমের একটা গল্প আমরা বা কবিতা আমরা শুনতেছি বা পড়েছি, সেই কবিতার কাছাকাছি একটা কবিতা আছে নিমন্ত্রণ, জসীমউদ্দিনের। দেখো, পড়ো তো কবিতাটা, বোঝা যায় কিনা, বোঝা যাচ্ছে? দেখো পড়ে দিচ্ছি আমি। তুমি যাবে ভাই, যাবে মোর সাথে, ছোট্ট সে কাজল গায়, গলা বলি ধরি কলাবন যেন ঘিরে রয়েছে তাই, শুরু পথখানি সুতায় বাঁধিয়া দূর প্রতীকের আনিছে টানিয়া, বনের হাওয়ায় গাছের ছায় ধরিয়া রাখিবে তাই, বুকখানি তার ভরে দেবে বুঝি মায়া আর মমতায়। সংক্ষিপ্ত একটা কবিতা, যে একটা অংশ, একটা ছোট্ট একটা চরণ দেখে ফেলে গেছি, যে তুমি যাবে ভাই, যাবে মোর সাথে, ছোট্ট সেই কাজল গায়ে, গলা বলি ধরি কলাবন যেন ঘিরিয়ে রাখিছে তাই, শুরু পথখানি সুতায় বাঁধিয়া দূর প্রতীকের আনিছি টানিয়া, বনের হাওয়ায় গাছের ছাওয়ায় ধরি আর রাখিব তাই, বুকখানি তার ভরে দেবে বুঝি মায়া আর মমতায়। দেখো, যদি আমি এইখানে যদি বলি যে এই যে পাখির কাছে ফুলের কাছে কবিতা, যে কবিতার যে চরণ, আর এই যে জসীমউদ্দিন নিমন্ত্রণ পত্রে যে কবিতার যে চরণ, এই যে নিমন্ত্রণের এই কবিতার যে চরণ, এই দুটোর ভিতরে যে প্রকৃতির কি একটা মিল আছে। এই যে কবিতাটা যদি আমি একটা জ্ঞানমূলক যদি প্রশ্ন করি, যদি এমন একটা জ্ঞানমূলক তোমাদের কাছে একটা প্রশ্ন করি, তা তোমরা পারবে না? অবশ্যই পারবে। যদি বলি যে
এখানে এখানে কবিতার ভিতরে প্রশ্ন আছে, কবিতার ভিতরে যদি প্রশ্ন করি তোমাদের কাছে তো তোমরা অবশ্যই পারবে। যে বলছে যে রক্তজবা জবের কাছে কাব্য হবে আজ, এই যে প্রশ্ন চলন, যে পাখিরা কোথায় ভেসে উঠল। তাহলে এখানে যদি ছোট ছোট প্রশ্ন আছে, এই প্রশ্নগুলো যদি আমরা তোমাদের কাছে যদি পড়ি তাহলে অবশ্যই তুমি এইটুখানি বুঝতে পারবে। এইটুকুনি তোমাদের যা আসলে আমি এদেরকে এখানে যে প্রশ্নগুলো আছে, উদ্দীপকগুলো আছে, উদ্দীপকটা ধরে এমন যদি হয় তাহলে কিছু প্রশ্ন আছে, প্রশ্নগুলো তোমরা একটুখানি খেয়াল করে দেখো, শোনো। তোমরা এটা কবিতাটা একটু আটকে দেখো। শিক্ষার্থীরা এখানে প্রশ্ন আছে, দেখো মিনারটাকে দেখে কি মনে হয়, জ্ঞানমূলক প্রশ্ন। যে যদি বলি যে মিনারটাকে দেখে কি মনে হয়। দ্বিতীয় দেখো কারা না ঘুমানোর দল বুঝিয়ে নেবে, না ঘুমানোর দল কারা বুঝিয়ে নেবে। তৃতীয় প্রশ্ন আছে, দেখো উদ্দীপকের কবিতার অংশের সঙ্গে পাখির কাছে ফুলের কাছে কবিতার সাদৃশ্যপূর্ণ দিকটি ব্যাখ্যা করো। যে আমরা যে আগে যে কবিতাটা পড়েছি সেই কবিতার সাথে এই কবিতার কি একটা সাদৃশ্য আছে, এইটা তোমাকে অবশ্যই ব্যাখ্যা করতে হবে। যে এর আগে যে পাখির কাছে ফুলের কাছে যে একটা কবিতার যে একটা সাদৃশ্য আছে, যে নিসর্গ একটা প্রেম আছে, এর ভিতরে যে একটা ভালোবাসা আছে না, নিসর্গ প্রেম আছে না, প্রকৃতির সাথে একটা সম্পর্ক আছে না, অবশ্যই আছে। এটা তোমাদের খুঁজে বের করতে হবে। এটাই আছে তোমাদের পাঠ্য বইয়ে পড়া, তা তোমরা খুঁজে বের করবে। তা শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সুস্থ থাকবে, সুন্দর থাকবে এবং ভালো থাকার চেষ্টা করবে, যাতে আমরা আবার নেক্সট ক্লাসে পরবর্তী ক্লাসের জন্য সুস্থ শরীরে ক্লাস করতে পারি। সেই কামনায় আজকে আমি ক্লাস শেষ করছি। তোমরা ভালো থাকো, সুন্দর থাকো। ধন্যবাদ শিক্ষার্থীবৃন্দ।